আমেরিকাকে প্রত্যাঘাত ইরানের 3 পরমাণু কেন্দ্র, সেখানে যেভাবে হামলা চালিয়েছিল আমেরিকা, তারই এবার পাল্টা প্রত্যাঘাত করলো ইরান। 4টি মার্কিন সেনা ঘাঁটি, সেখানেই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই খবরই সামনে আসে শর্মিষ্ঠা। একদমই তাই সৌম, সব থেকে বড় কথা যে ইরান যে হুঁশিয়ারি দিয়েছিল, আমি যেটা বলছিলাম যে যেভাবে প্রত্যাঘাত হতে পারে, আমেরিকা কড়া জবাব পেতে পারে, এবং ঠিক কথা মতোই কিন্তু কাজ। শুধু তাই নয়, কাতার এবং মধ্যপ্রাচ্যে মানে আমেরিকার যেটাকে কি বলবো সব থেকে বড় সেন্সিটিভ জায়গা, বা আমি যদি বলি হৃৎপিণ্ড বলা হয়, সেই কাতারে যেভাবে হামলা চালিয়েছে ইরান, অর্থাৎ সেখান থেকে কিন্তু অনেকগুলো বার্তা স্পষ্ট করে দিয়েছে যে আমরা তোমাদের কথা শুনবো না। এবং শুধু তাই না, যেভাবে আমেরিকা জোর করে গিয়ে যেভাবে একের পর এক 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল, খুব স্বাভাবিকভাবে ইরান হামলা হুঁশিয়ারি সবটাই, এবং এই একের পর এক গুরুত্বপূর্ণ যে শহরগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। এবং দেখা গেল আশ্চর্যজনকভাবে তারপরই ট্রাম্পের সুর কি কোথাও নরম হলো? তুমি দেখো, হঠাৎ করে দাঁড়িয়ে এরপরই যুদ্ধের ঘোষণা, যুদ্ধ সংঘর্ষ বিরতি ঘোষণা, মানে 12 ঘন্টার জন্য, মানে সেখানে ট্রাম্প বলছেন কি, ট্রাম্প বলছেন যে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। তিনিই বলছেন, তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখছেন, এবং যেখানে বলছেন যে প্রথম দফায় 12 ঘন্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে, এবং সেই সময় অন্য দেশ, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে সেটা ইসরায়েল, তাতে সম্মান জানাবে। আবার একই রকমভাবে ইসরায়েল যখন সেই যুদ্ধবিরতি পালন করবে, তখন ইরানও সেটাকে সহমত জানাবে। মানে সবটাই কি আমেরিকার চাপিয়ে দেওয়া, নাকি খুব গোটা বিশ্বে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে মহারত, দেখো যুদ্ধ কেউ চাই না, অশান্তি, যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, এর কোনো আবহটাই বোধহয় আমরা চাই না। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে, টানা 12টা দিন ধরে, মানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে, এই যে সংঘর্ষ চলছিল, সেই সংঘর্ষতে বিরতি, তার মানে যে যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত, এটা এখন একটা বড় প্রশ্ন। কারণ আমেরিকাকে বা জোরালো প্রত্যাঘাত দিয়েছে ইরান, এবং এটাও ঠিক যে ইরানের এই হামলা আমেরিকা কতটা সেটাকে সহজ কথায় হজম করতে পারবে বা সেটা মেনে নিতে পারবে। সৌম, একবারে সেই প্রশ্নই যখন থাকছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের অতিথি কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু এই জায়গায় শুভাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে যেটা জানা গিয়েছে, যে শুভাশিস বাবু আমরা দেখতে পেলাম যে একদিকে এই ইরান ইসরায়েলের এই যে সংঘাত, তার মাঝখানে আমেরিকা প্রবেশ করলো, এবং আমেরিকার প্রবেশের পর সেখানে দেখতে পাওয়া গেল পাল্টা আবার প্রত্যাঘাত চালালো ইরান। এবং এই জায়গায় এই ইরানের যে হামলা, শর্মিষ্ঠা যেমন বললো যে কতটা হজম করতে পারবে আমেরিকা, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। হ্যাঁ, দেখুন, ইরানের যে হামলাটা ইরান করেছে, সেই হামলাটা কিন্তু যদি মনে করা হয় শুধুমাত্র একটা মিলিটারি ওয়াইজ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাটাক, সেটা নয়। অ্যাপার্ট ফ্রম মিলিটারি ওয়াইজ অ্যাটাক, এটা কিন্তু ডাইরেক্টলি মিসাইল মারা হয়েছে আমেরিকার ইগোতে, এবং আমেরিকাকে বোঝানো হয়েছে যে দেখুন, আপনারা যা বলবেন সেটা আর বিশ্বের সবকটা দেশ সবসময় মেনে নেবে, ভারত নিচু করে সিচুয়েশন সেটা নেই। অ্যান্ড রিটালিয়েশন যেটা হয়েছে, সেটা কিন্তু খুব প্রিসাইজ রিটালিয়েশন হয়েছে, বুঝে শুনে রিটালিয়েশন হয়েছে, এবং জানে ঠিক কোন কোন জায়গায় কতটা হিটের প্রয়োজন ছিল, ঠিক সেই জায়গাতেই কিন্তু হিটগুলো করা হয়েছে। এবং সব থেকে বড় কথা, যখন কাতারের এয়ার স্পেসের মধ্যে ইরানের মিসাইল ঢুকছে বা গেছে, তখন কাতারকে কিন্তু আগে থেকে জানানো হয়েছে, যতটা আমরা খবর পাচ্ছি। তখন কাতারকে জানিয়ে, যেহেতু আমেরিকান এয়ার স্পেসগুলোকে হিট করা হয়েছে, এয়ার বেসগুলোকে হিট করা হয়েছে, তার মানে এটা বলা যেতেই পারে ইটস এ ওয়েল থট অফ অ্যাটাক। এটা এমন একটা অ্যাটাক যেটা খুব ভেবে চিন্তে বুঝে এই অ্যাটাকটাকে সংগঠিত করা হয়েছে, এবং বলা হয়েছে, পরিষ্কারভাবে বোঝানো হয়েছে, যে বার্তাটা দেওয়ার দরকার ছিল যে আমরা আপনাকে বুঝিয়ে দিলাম যে ইউ হ্যাড নো রাইট টু অ্যাটাক আস। যখন আমাদের আর ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্টটা চলছিল, আমাদের বাড়িতে ঢুকে এই অসভ্যতমটা করাটা আমরা কোনোভাবেই মেনে নিইনি, এবং সেই মেনে নিইনি বলেই এটাকে রিটালিয়েট করলাম। এবং এই রিটালিয়েট করাটা কিন্তু ভীষণ প্রিসাইজলি করেছে, বাট এটা স্টেটমেন্ট বা গভীরতা বা ডেন্সিটি অফ দ্য অ্যাটাক, যেটা অন্তর্নিহিত, এটার যে শব্দগুলো ব্যবহার করেছে বা অন্তর্নিহিত যে বার্তাগুলো দিয়েছে, সেই বার্তাটা কিন্তু আমেরিকার হৃদয়ে ধাক্কা দেবে এবং ইগোতে ধাক্কা দেবে। এই ব্যাপারে আমরা উই শুড বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। শুভাশিস বাবু, একটা
প্রশ্ন রাখার চেষ্টা করি, এই যে পরিস্থিতি দেখা গেল ট্রাম্পের হঠাৎ করে এগিয়ে যাওয়া, এবং সব থেকে বড় কথা গোটা বিশ্বে যেখানে নিন্দা ঝড় উঠেছিল, কারণ যেভাবে যে রাষ্ট্রসংঘের সনদকে উপেক্ষা করে যেভাবে ইরানে পরমাণু কেন্দ্রে একের পর এক হামলা চালিয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট কোনো কথাই কারো শুনবে না, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কথা গোটা দুনিয়াকে শুনতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ইরান স্পষ্টতভাবে বুঝিয়ে দিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপাতভাবে সংঘর্ষ বিরতি, মানে ট্রাম্প কি যুদ্ধই ঘোষণা করে দিয়েছিলেন? যে সংঘর্ষ এতদিন ধরে চলছিল 12টা দিন ধরে, হয়তো পরিণতি আরো ভয়াবহ হতে পারত। এই যাত্রায় কি বিপদ কাটলো বলে মনে হয় আপনার? দেখুন, এই যাত্রায় বিপদ কাটলো মানে এটা কি, আমি ইন্ডিয়া পাকিস্তানের সময় যে কথাটা বলেছিলাম আজকে যেটাও সেই কথাটা বলছি। সিজ ফায়ার বা জিনিসটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে সুতোর উপর দিয়ে হাঁটার মতো, এদিকেও খাদ ওদিকেও খাদ, একটা স্টেপ একটু গন্ডগোল হবে তো আপনি খাদে পড়ে যাবেন। সুতরাং এখানে সিজ ফায়ার শব্দটা শুনতে হয়তো ইংরেজি শব্দ শুনতে বেশ ভালো লাগে, বারবার বলতেও আমাদের ভালো লাগছে টিভিতে, কিন্তু সিজ ফায়ার কিন্তু ইজ এ ভেরি 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 টেকনিক্যাল ওয়ার্ড, যেটাকে ভায়োলেট করার জন্য খুব বিশাল কিছু করার প্রয়োজন নেই, অল্প একটু উস্কানি যথেষ্ট। এবার সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে যারা এই সিজফায়ারটাকে অবলাইজ করছে তারা নিজেরা কতটা ম্যাচিওর, তারা নিজেরা কতটা এটা মানে পরিপূরকভাবে এটাকে বুঝছে এবং সেটাকে কতটা ইমপ্লাই করার চেষ্টা করছে। যদি মনের ভিতরে নানান রকম প্রশ্ন নিয়ে নানান রকম রাগ নিয়ে কেউ সিজফায়ারকে পালন করে, তাহলে কি হবে জিনিসটা, হ্যাঁ কিছুদিনের জন্য হয়তো হলেও আই এম নট শিওর, হলেও কিছুদিনের জন্য হয়তো একটা শান্তি খেলা হতে পারে, কিন্তু তারপরে কিন্তু আবার করে একটা 2.0 স্টার্ট হতে পারে। সুতরাং সিজফায়ার যেহেতু সেটা বলেছে, এবং সেটা বলেছে কিন্তু ট্রাম্প, এটা কিন্তু ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আমি কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেখিনি যেখানে বলেছে যে আমরা সিজফায়ার করলাম বা এরকম ধরনের। আই ডোন্ট নো, মানে তো আপনাদের কাছে থাকতে পারে, আমি এখনো আমার কাছে এসে পৌঁছাইনি এরকম করে। সুতরাং ট্রাম্প কি বলছে না বলছে এটা মানে এখনই চট করে বিশ্বাস করা যায় না, কারণ আমেরিকা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং ট্রাম্প তার টোটাল পলিটিক্সটাই করছে টুইটারের মাধ্যমে। আমি এটা বুঝে উঠতে পারছি না যে পৃথিবীর ক্ষতিটা বেশি কি করছে, মিসাইলস গুলো করছে নাকি ট্রাম্পের টুইটারের ইউজার আইডি আর পাসওয়ার্ড। যেটা করছে সেটাকে ফেরত নিয়ে নেওয়া খুব প্রয়োজনীয়, কারণ যেভাবে জিনিসটা এগোচ্ছে এখানে ক্ল্যারিটি কম থাকছে, ডিক্টেটরশিপ বেশি থাকছে। ট্রাম্প যেটা করছে সেটাও ওয়ান কাইন্ড অফ আ ডিক্টেটরশিপ, যে আমি যা বলবো সেটা মানতে তোমরা বাধ্য। আর যদি সেগুলোকে সত্যি বন্ধ করতে হয়, সব মাথাদেরকে কোথাও এক জায়গায় এনে বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করাটা প্রয়োজনীয়। এভাবে টুইটারে যুদ্ধ থামে না, এভাবে টুইটারে কোনো শান্তি বার্তা কারোর কাছে পৌঁছায় বলে আমার মনে হয় না। তবুও সিজফায়ার হলে আমি খুশি হব। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শুভাশিস বাবু, একদিকে যখন দাবি করা হচ্ছে যে এই যে ইরান ইসরায়েলের এই যে সংঘাত, তার মাঝে আমেরিকা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সমাজ মাধ্যমে একটা দাবি করে দিলেন যে এই দুটি দেশের মধ্যে যে সংঘাত বা যুদ্ধ এক প্রকার সেটাতে সংঘর্ষ বিরতি হচ্ছে বা যুদ্ধ বিরতি হচ্ছে। কিন্তু তাহলে সেই দাবিতে এখনো যদিও ইরান ইসরায়েল কেউই সহমত জানায়নি, পাল্টা ইরান থেকে একটা ইঙ্গিত মিলেছে ইসরায়েল যদি হামলা না চালায় তাহলে তারাও পাল্টা কোনো প্রতিক্রিয়া করবে না। এখন সেটা কি এই যুদ্ধবিরতি ইঙ্গিত কিনা সেটা এখনো স্পষ্ট নয়, তবে এইটাই যদি হয়ে থাকে তাহলে সেটা আগে কেন করা গেল না? তাহলে আমেরিকাকে কেন পাল্টা আগে হামলা চালাতে হলো ইরানে গিয়ে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে ইরান বলুক ইসরায়েল বলুন, ইরান কোনো ছোট দেশ না, ইরান কোনো ছোট মিলিটারি পাওয়ার নয়। ইরান নিজেও একটা ব্রিক্সের মেম্বার। ইরান অনেক পাওয়ারফুল একটা দেশ এবং অনেক বৃহত্তম তার ইতিহাস, তার কালচারাল ইতিহাস, তার এক্সিস্টেন্সিয়াল ইতিহাস এবং তার মিলিটারি স্ট্রেংথ এবং ডেন্সিটিও সম্ভবত মিডল ইস্টের মধ্যে সব থেকে বৃহৎ। এবং এরকম একটা দেশকে যেভাবে আক্রমণ করেছে ইসরায়েল, সে রিপ্লাইটা পেতো, এটা স্বাভাবিক। আর ইসরায়েলের প্রবলেমটা হচ্ছে ইসরায়েল হচ্ছে মানে মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি লেয়ার্ড যুদ্ধের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে তাদের যে প্লাস পয়েন্টটা ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে, এবং তার জন্য কি হচ্ছে ইরানের রিটেলিয়েশনটা এত স্ট্রংলি তাদের উপরে গেছে। সুতরাং এটা এমন একটা পরিস্থিতি, কোথাও গিয়ে অজান্তে বা জানতে যে কোনো জায়গা থেকেই ইগো প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। এবং আজকে দুই দেশই বুঝতে পেরেছে যে তাদের ইকোনমিক লসেস হচ্ছে এবং তাদের ফিজিক্যাল লসেস হচ্ছে, তাদের এস্টাবলিশমেন্ট ওয়াইজ লসেস হচ্ছে এবং ইনস্টলমেন্টসগুলো খুব বাজেভাবে ইনস্টলেশনসগুলোকে নষ্ট করা হচ্ছে। সুতরাং কোথাও একটা গিয়ে এদের অ্যাজ এ ভেরি ম্যাচিওর পাওয়ার, অ্যাজ এ ভেরি রেসপন্সিবল পাওয়ার, এরা ভাবতে বাধ্য যে কোথাও একটা ইতি তো টানতে হবে। এবারে এই ইতি টানার জন্যে তারা
হয়তো বিভিন্ন মেথড ছিল, কিন্তু ইরানের মনের ভিতরে একটা খচকা লেগেই ছিল যে আমেরিকা কেন ইন্টারভিন করলো। তার জবাব হিসাবেই ইরান এক্স্যাক্টলি সেম নাম্বার অফ বোমগুলো মেরেছে, যেখানে মিসাইলস গুলো মেরেছে যেগুলো আমেরিকা অ্যাটাক গুলো করেছিল, সেই জায়গাগুলো থেকে সেম নাম্বার অফ মিসাইলস মেরে এসছে। যদিও তার গতি প্রকৃতিটা আলাদা ছিল, তবুও মেরে এসছে। এবং মেরে এসে হতে পারে কোথাও একটা গিয়ে সাইকোলজিক্যালি ভেবেছে লেটস পুল অফ ইট, মানে এখানে এসে একটা ইতি টানা যাক। যদি সেটা হয় সেটা বিশ্বের কাছে মঙ্গল, মানুষের কাছে মঙ্গল, ইরান এবং ইসরায়েলের মানুষের কাছে মঙ্গল। আদারওয়াইজ আমি মনে হয় না যে এটা এখানেই পুরোপুরি ইতি হলো। এটা মেবি বলতে পারেন এটা বাহুবলী 1 শেষ হলো, বাহুবলী 2 এর ট্রেলারটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো, 2.0 আসবে খুব তাড়াতাড়ি, এরকম ধরনের। আমেরিকার বারবার মধ্যস্থতা করানোর নামে নাক গলানো, শুধু তা না ইরান এবং ইসরায়েল। ইরান দেখিয়ে দিল কি ইসরায়েলের বিভিন্ন জায়গায় আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে, কিন্তু তারা বলছে আপাতভাবে আমরা চুপ থাকছি। কিন্তু বিষয় হচ্ছে ইসরায়েল কি মেনে নেবে, ইরান কি মেনে নিচ্ছে? যদি মেনে নেয় সেটা কতক্ষণের জন্য, বা সব থেকে বড় কথা সেক্ষেত্রে পরবর্তীতে এখন ট্রাম্পের সুর কি কোথাও নরম বলে মনে হচ্ছে? পরবর্তীতে বা আমেরিকার কি ভূমিকা হতে পারে একেবারে পরবর্তী পদক্ষেপগুলো দেখে, শুভাশিস বাবু? দেখুন, যদি এখানে যুদ্ধবিরতি আসে তাহলে কিছু পজিটিভ জিনিস আছে যেটা সবার পক্ষে ভালো। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে জিনিসগুলো আমরা শুনছিলাম সেগুলো বন্ধ হয়ে যাবে। কোথাও একটা গিয়ে এই যে তেলের উপরে একটা আমেরিকা দখল নেওয়ার চেষ্টা, এটা কোথাও গিয়ে একটা বিরতি পাবে। যদিও ইন্ডিয়ার নিজের অর্থনীতিতে যে ধাক্কাটা আসলেও আসতে পারতো, সেখানে একটা বিরতি ঘটবে। সুতরাং সব দিক থেকে এটা কিন্তু যুদ্ধবিরতি হোক, মানুষের প্রাণ বাঁচবে এবং দিস ইজ অ্যাকসেপ্টেড। বাট আমেরিকা যে কথাটা বলেছে সেটা ইসরায়েল বা ইরানের মধ্যে, ইরানের মানার চান্সটা কিন্তু যতই যাই হোক খুবই সাবস্ট্যান্সিয়াল। তার কারণটা হলো ওদের ক্ষতি হয়েছে শুধু না, ওদেরকে কিন্তু তৃতীয় শক্তি হিট করেছে। এই জিনিসটা কিন্তু ওদের হজম করাটার জন্য ওরা রিটেলিয়েট করলো, ফাইন। এর পরেও যদি ওদেরকে কন্টিনিউয়াসলি কোনো প্রেশারাইজ করা হয়, বা এদের পরেও যদি ইসরায়েল ওদের কন্টিনিউয়াসলি কোনো অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করে, ইরান কিন্তু চুপ করে সহ্য করার দেশ নয়। ইরান কিন্তু রিটালিয়েট করবে, অ্যান্ড হার্ড রিটালিয়েশন করবে। এবং ইসরায়েলের ক্ষেত্রে বলা যেতে পারে সেটা একটু হলেও বিচারাধীন হবে। তার কারণটা হচ্ছে ইসরায়েলের যতটা মুভমেন্ট দেখা গেছে সেটা কিন্তু নিজেরাই স্বীকার করেছে প্রচন্ড রকমভাবে ট্রাম্পের সাথে কনসাল্ট করে করছে। এবার ট্রাম্পের সাথে কনসাল্ট করে যখন সে করছে, সে নিজে দুম করে অ্যাটাকটা যদি সিজফায়ারটা নিজেই ভেঙে আবার করতে শুরু করে, সেটা ট্রাম্পের কাছে একই সম্মান উঠতে বসতে যাচ্ছে, আবার করে অসম্মান হবে এবং প্রচন্ড বাজেভাবে অসম্মান হবে। শুভাশিস বাবু, তাহলে এখানে আমি মেনে নিচ্ছি, যদি ধরি যে ইরান মানতে চাইবে না, ইরান যদি বশ্যতা স্বীকার করতে না চায় ট্রাম্পের, এটা যদি একটা দিক হয়, তাহলে আরো একটা দিক বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কি করবেন? এবং সেক্ষেত্রে কি দাঁড়িয়ে নাকি ট্রাম্পের যে দাবি সেটাকে বুড়ো আঙুল দেখাবেন? না, ইরানও কিন্তু মানতে চাইবে না তা না, ইরানও মানবে। ইরান মুখে হয়তো বলছে যে মানবো না, মুখেও বলেনি অ্যাকচুয়ালি। ইরান যে অ্যাটিটিউডনালি বুঝিয়ে কোনো রিপ্লাই কেউ দেয়নি। ইনফ্যাক্ট ইরান যেখানে আছে, ইসরায়েল যেখানে আছে, দুজনেই ক্ষতিগ্রস্ত, তো মানাটা উচিত। কিন্তু এই মানাটা উচিত ইজ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি। বাট সেটা কি সবসময় তারা দেখাচ্ছে? তারা তো দেখাচ্ছে না। সুতরাং এরকমও কোনো একটা পরিস্থিতি আসতে পারে যখন সেটাকে দুম করে ভেঙে দিলাম, যেটা বললাম, একটা সুতোর উপর দিয়ে এরা হাঁটছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এবং সেইখানে দাঁড়িয়ে এত ইন্টারডিপেন্ডেন্সি আছে, এত রকমের ইকুয়েশন আছে। সেখানে তেলের বাণিজ্যটা একটা বড় কথা, সেখানে মিডল ইস্টে আমেরিকান প্রেজেন্সটা একটা বড় কথা, সেখানে বহু রকম ইকুয়েশন আছে যেটা কিন্তু বুঝতে হবে। সেই ইকুয়েশনগুলো বুঝলে আমরা দেখতে পাবো যে সেই ইকুয়েশনগুলো যদি ফুলফিল করে ইরান এবং ইসরায়েলের ডিপ্লোমেসি, তাহলে কোথাও গিয়ে হয়তো এরা সিজফায়ারটাকে অ্যাবজর্ব করতেও পারে। আদারওয়াইজ যদি এটা আরো কন্টিনিউ করে, এটা বিশ্বের জন্য, মানুষের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাকি দেশ যারা এই যুদ্ধের সাথে কোনোভাবে যুক্ত না, তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অর্থাৎ শুভাশিস বাবু, একটা বলা চলে যে সাময়িক স্বস্তি, কিন্তু আবারও যদি এই দুটি দেশ সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একটা বড় সড়ো প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য দেশগুলিতে। কিন্তু এই জায়গায় শুভাশিস বাবু, একটা যেটা আমরা দেখেছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘুরিয়ে যেভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা দাবি করেছিলেন, এবং তার মাঝে এই যে যুদ্ধ বিরতি ঘোষণা করে দিলেন ইরান ইসরায়েলের মধ্যে, যেটা ভারত পাকিস্তানের সংঘর্ষের মাঝেও তিনি করেছিলেন, রাশিয়া ইউক্রেনের মাঝেও তিনি করার চেষ্টা করেছিলেন। তারপরে তার এই ইরান
ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া, সেই যে নোবেল পুরস্কারের ঘুরিয়ে যে দাবি করা, সেটাকে কি আরো জোরালো করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই দাবির মাধ্যমে? বেশ, এখান থেকে আমি এক লাইন এই প্রশ্নটার সঙ্গে যোগ করছি সুভাষিস বাবু, খুব ঘুরিয়ে এটাই যদি সহজভাবে দেখি, আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে এই পরপর স্টেপ যেটা শোভ বলে এই কাজগুলো করছে বা আমরা উদাহরণ দেখলাম, তাহলে কি সবটাই কি ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে বা আমেরিকার বাণিজ্যিক স্বার্থে এটাই করার জন্য এই উদ্যোগগুলো নিচ্ছে? যেমন আমি একটা ছোট কথা বলি, হ্যাঁ, আমি আই এম ভেরি সরি টু সে দিস, বাট আমি প্রথমেই বলে দিচ্ছি, ক্ষমা চাইছি, তারপর আমি বলছি। ব্যাপারটা হলো, আমার এক বন্ধু ছিল, সে কোনোদিন স্যুট পরেনি, জানেন তো, আর খেতে বসে সে সবসময় হাতাটা গুটিয়ে নিত। এবার আমরা তাকে বলে করে একদিন স্যুট পরিয়ে নিয়ে গেলাম একটা খুব ভদ্র আলায়, সে অনেক কিছু শুনলো, শুনে খেতে বসে সেই হাতাটা গুটিয়ে নিল। মানে যার যেটা স্বভাব সে সেটা করবেই। এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবটা হচ্ছে এখানে ক্রেডিট নেবেই, এবং ক্রেডিটটা এমনভাবে নেবে যে ক্রেডিটটাকে তাকে অ্যাকনলেজ করতে বাকিদের বাধ্য করবে। মানে আমি একটা দারুণ কাজ করেছি, এবার আপনি মনে করছেন তো সুভাষিস বাবু আপনি কোনো দারুণ কাজ করেননি, এবার আমি আপনাকে কন্টিনিউয়াস ফোন এবং মেসেজ করে আপনাকে বলতে বাধ্য করবো, আপনি বলুন আমি ভালো কাজ করেছি, আপনি বলুন আমি ভালো কাজ করেছি, আমি দারুণ করেছি। সো দিস ইজ সাম কাইন্ড অফ আ চাইল্ডিশ নেচার। এবং দেখুন, নোবেল প্রাইজ এর ব্যাপারে আমার বিশ্বাসটা অনেকদিনই উঠে গেছে, যদিও আমার মনে হয় নোবেল প্রাইজটা যবে থেকে মোহাম্মদ ইউনিস এবং তার পলিটিক্সকে দেখছি, নোবেল প্রাইজ জিনিসটা যে কি জিনিস আমার সত্যি তার উপরে খুব ডাউট এসে গেছে ইদানিং। তবে একটা কথা বলতে পারি, এই নোবেল প্রাইজটা পাওয়ার জন্য যে ডোনাল্ড ট্রাম্প লাফালাফি করছে সেটা তার কাছে কনগ্রাচুলেশন, সে যা খুশি করতে পারে, কিন্তু নোবেল প্রাইজটা পাওয়ার জন্য যদি কোনো দেশে মিসাইল ফেলে নোবেল প্রাইজ পাওয়া হয়, তাহলে ভাবতে হবে আমাদেরকে নোবেল প্রাইজ ফর পিস নামটা না দিয়ে নোবেল প্রাইজ ফর ভায়োলেন্স দেওয়া হোক, তাহলে আমাদের অনুব্রত বাবুরও একটা চান্স হতে পারে। নোবেল প্রাইজ ফর ভায়োলেন্স হলে আমাদের বহু টেররিস্ট লিডারদের একটা চান্স হতে পারে, তাহলে পাকিস্তান থেকেও আরো 2, 4, 5টা 10টা নোবেল প্রাইজ বাড়তে পারে। নোবেল প্রাইজ ফর পিস নামক এই নাটকীয়তাটাকে রাখবেন না, যখন একটা মানুষকে পিস জিনিসটা পৃথিবীর মানুষের কাছে বোঝাতে গেলে বোম্বা মিসাইল মারতে হবে। দিস ইজ সামথিং হুইচ আই কনসিডার অ্যাজ ডিপ্লোম্যাটিক স্টুপিডিটি, যেটা দিনের পর দিন এরা করছে এবং আমাদের বাধ্য হয়ে সেটা। আমেরিকার মতো একটা সবথেকে বিশেষ শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের বালখিল্যপনা আচরণ হয়তো সেটাও অন্তত বিশ্ববাসী দেখতে অভ্যস্ত নয় একেবারেই। তবে এটা আমরা চাইবো যে গোটা মধ্যপ্রাচ্যের এই অশান্তি বা সংঘাতের আবহ অবশ্যই বন্ধ হোক, কারণ যার প্রভাব সরাসরি অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোটা বিশ্বের বিভিন্ন দেশের ওপর পড়তে চলেছিল। আপাততভাবে সুভাষিস বাবু অনেক ধন্যবাদ জানাই, আলোচনা এখানে থামাতে হচ্ছে, শেষ করতে হচ্ছে। আজকের মতন জিরো আওয়ার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।